আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি কাঞ্জুম করি। চলুন শুরুতেই জেনে নেই প্রধান শিরোনামগুলো। গাজা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোটিলা থেকে আটক থুনবার্গকে নির্যাতনের অভিযোগ। গাজা সংঘর্ষের প্রতিবাদে ইউরোপ জুড়ে বিক্ষোভ, লন্ডনে 442 জন গ্রেপ্তার। এবং প্রবল বৃষ্টি ও দুর্যোগে বিপর্যস্ত হিমালয় অঞ্চল, সিকিম ও উত্তরবঙ্গে নিহত 17, নেপালে 47, চীনে আঘাত এনেছে টাইফুন মাতমো। দেখছিলেন শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। ইসরায়েলি সেনাবাহিনী গাজার কিছু এলাকা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধ অবসানের আলোচনার জন্য মিশর যাচ্ছেন প্রতিনিধিরা। তবে এর মাঝেও গাজায় ইসরায়েলের হামলায় অন্তত 70 জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরও গাজায় থামছে না ইসরায়েলি হামলা। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। শুরু হবে জিম্মি ও বন্দি বিনিময়। পরবর্তী ধাপে সেনা প্রত্যাহারের পরিবেশ তৈরি করা হবে। যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে গত সোমবার হোয়াইট হাউস একটি মানচিত্র প্রকাশ করে। এতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য বিভিন্ন সীমারেখা নিশ্চিত করে দেওয়া হয়। সেসব সীমারেখা থেকেই ইসরায়েল প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। গাজায় যুদ্ধবন্ধে ট্রাম্পের দেয়া 20 দফা প্রস্তাবের কিছু শর্তে রাজি হয়েছে হামাস। তারা গাজায় জিম্মি অবস্থায় থাকা সব ইসরায়েলিকে মুক্তি দেবে। জিম্মিদের মধ্যে যারা মারা গেছেন তাদের মৃতদেহও হস্তান্তর করা হবে। এর বিনিময়ে তারা চায় গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনারা সরে যাক। হামাসের এই ঘোষণার পর গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান ট্রাম্প। তবে এই আহ্বানের পরও শনিবার গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলা চালানো হয় দক্ষিণের খান ইউনিসেও। অনেকবার যুদ্ধবিরতির কথা শুনেছি, কিন্তু তা বাস্তবে কার্যকর হয় না। আমরা মিথ্যা আশায় বেঁচে থাকি। আমরা আর মিথ্যা প্রতিশ্রুতি চাই না। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, তিনি তার প্রতিনিধিদের কৌশলগত বিস্তারিত বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য মিশরে পাঠিয়েছেন। অন্যদিকে মিশরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে হামাসের একটি প্রতিনিধি দলও আলোচনার জন্য সেখানে উপস্থিত হবে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী সেখানে বন্দি বিনিময়ের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প শনিবার 2 জন কূটনীতিক মিশরে পাঠিয়েছেন। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। গাজার উদ্দেশ্যে এগিয়ে চলছে ফ্রিডম ফ্লোটিলার জাহাজ কনসান্স। গাজা উপকূলের অনেকটা কাছাকাছি থাকায় বাড়ছে ইসরায়েলি সেনাদের আক্রমণের আতঙ্ক। এদিকে ফ্লোটিলা থেকে আটক হওয়া সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। ইস্তাম্বুলে ফেরার পর এমন অভিযোগ করেন ওই নৌবহরের কয়েকজন অধিকার কর্মী। এ যেন রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। গাজাবাসীর ওপর ইসরায়েলি সেনাদের অবরোধকে ভাঙতে ভূমধ্য সাগরের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে যাচ্ছে ফ্রিডম ফ্লোটিলার জাহাজ কনস্টান্স। সত্য ও ন্যায়কে জয়ের আশায় 120 ঘণ্টা ধরে 96 জন অধিকার কর্মীকে নিয়ে এগুচ্ছে এই নৌবহরটি। এ জাহাজেই রয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। ফেসবুক পোস্টে জানান, বর্তমানে জাহাজটি গাজার খুব কাছাকাছি রয়েছে। ছোট নৌযানগুলো সাথে থাকায় একদিনের চেয়ে একটু বেশি সময় লাগবে গাজায় পৌঁছাতে। তিনি আরও জানান, অক্টোবরের 2 তারিখের দিকে যে নৌবাহিনীর জাহাজ তাদের খুব কাছে চলে এসেছিল, সেটি মূলত তুরস্ক কিংবা অন্য দেশের। তবে ধারণা করা হচ্ছে জাহাজটি উঁচু হওয়ার কারণে ইসরায়েলি বাহিনী নৌকায় ধাওয়া না করে বরং হেলিকপ্টার দিয়ে আক্রমণ চালাতে পারে। এদিকে ফ্লোটিলা থেকে আটক 137 জনকে শনিবার তুরস্কের ইস্তাম্বুলে পাঠানোর পর তারা অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনীর হেফাজতে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের ওপর নির্যাতন চালানো হয়। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। ইসরায়েলের বন্দী দশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এই অভিযোগ করেন অধিকার কর্মীরা। স্থানীয় সময় শনিবার বন্দী দশা থেকে মুক্ত হয়ে তুরস্কের সাংবাদিক এরসিন সেলিক জানান, ইসরায়েলি বাহিনী গ্রেটা থুনবার্গকে নির্যাতন করেছে, মাটির ওপর দিয়ে টেনে হিচড়ে নিয়ে গেছে, তাকে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করেছে। ইস্তাম্বুল বিমানবন্দরে একই কথা বলেন মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের অধিকার কর্মীরা। তারা জানান, গ্রেটাকে ধাক্কা দিয়ে তার গায়ে জোর করে ইসরায়েলি পতাকা মুড়িয়ে দেওয়া হয়। আটক করার পর অধিকার কর্মীদের খাবার, পানি ও ওষুধ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। গাজায় চলমান সংঘর্ষের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনের পক্ষে লাখো মানুষ রাস্তায় নেমেছে। ইসরায়েলের অবরোধ ও গণহত্যার বিরুদ্ধে যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল, স্পেন সহ বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে। লন্ডনে বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অন্তত 442 জন গ্রেপ্তার হয়। লন্ডন থেকে রোম, প্যারিস থেকে মিলান, সবখানি শোনা যাচ্ছে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো মানুষের প্রতিধ্বনি। ইসরায়েলের অবরোধ ও গণহত্যার বিরুদ্ধে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। আমি এখানে গাজার গণহত্যার প্রতিবাদ জানাতে এসেছি। আমি এখানে সেসব মানুষকে সমর্থন করতে এসেছি যারা নির্মমভাবে মারা গেছে এবং এখনো তাদের হত্যা করা হচ্ছে। লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভকারীরা পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে রাজপথে নেমেছে। এই পরিস্থিতিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ। নিজ ভূমিতে ফিলিস্তিনি জনগণের বসবাসের পবিত্র অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি এখানে এসেছি। ইতিহাসের সবচেয়ে জঘন্য অপরাধী ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ করতে এসেছি। এছাড়া গাজায় গণহত্যা বন্ধে ফ্রান্সেও চলে বিশাল বিক্ষোভ। প্রতিবাদকারীরা তাদের সরকারকে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা বন্ধ করার আহ্বান জানান। সেই সাথে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে হাজার হাজার ছাত্র জনতা এই বিক্ষোভ ও মিছিলে অংশ নিয়েছে। পুলিশের ধারণা 70,000-এর বেশি মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এদিকে ইতালির রোম সহ বিভিন্ন শহরে স্টপ দ্য ওয়ার ইন গাজা স্লোগানে 20 লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়। ছাত্র, শিশু ও বয়স্কদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের রূপ নেয়। পুলিশ কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং বহু মানুষকে আটক করে। ডাবলিনও থেমে নেই এই বিক্ষোভ। হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে নামে। ইউরোপের শহর বার্লিন, লিসবন এবং জেনেভা জুড়ে ইসরায়েলের নৌবহর আটক এবং গাজার গণহত্যা বন্ধের নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। প্রথমবারের মতো ভারতের সরকারি সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী 8 ও 9 অক্টোবর সরকারি সফরে ভারত যাচ্ছেন। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এটি হবে স্টারমারের ভারতের প্রথম সরকারি সফর। দুই দেশের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তির পর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রবল বৃষ্টি ভারতের পাহাড়ে, বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম। বন্যা ও ভূমিধসে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। নেপালেও বন্যা ও পাহাড় ধসে 36 ঘন্টায় প্রাণহানি হয়েছে 47 জনের। রাজধানী কাঠমান্ডুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকার। এদিকে দক্ষিণ চীনে আঘাত হেনেছে টাইফুন মাতমো, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পূর্বাভাস ছিল সেই মতো গত 3 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। বৃষ্টির পরিমাণ বেশি ছিল পাহাড়ি এলাকাগুলোতে। টানা বর্ষণে মাটি আলগা হয়ে যাওয়ায় শনিবার রাত থেকে ধস নামতে শুরু করে। বন্ধ হয়ে যায় 10 নম্বর জাতীয় সড়ক। মাটি চাপা পড়ে ও পানিতে তলিয়ে মিরিক ও সুখিয়ায় মারা গেছেন 17 জন। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, জলঢাকা সহ প্রায় সব নদীর পানি। প্রবল স্রোতে দার্জিলিংয়ে ধসে পড়েছে দুধিয়া ব্রিজ। উত্তর সিকিমের লাচুংয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েছেন বহু পর্যটক। দার্জিলিং সহ উত্তরবঙ্গের কিছু জেলায় রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আমাদের পিডব্লিউডির সব টিম আছে, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে নিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এখন যেটা মিরিক সঙ্গে কানেক্টিভিটি লস হয়েছে সেটা নিয়ে আমরা ভাবছি কিভাবে রিজিউম করা যাবে।
এদিকে শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার কবলে পড়েছে নেপাল। ঘটেছে ভূমিধসের ঘটনা, বন্ধ হয়ে পড়েছে রাস্তাঘাট, ভেসে গেছে সেতু। গেল ৩৬ ঘন্টায় মারা গেছেন অন্তত ৪৭ জন। বেশ কয়েকটি নদীর পানি উপচে প্লাবিত হয়েছে রাস্তাঘাট, ডুবে গেছে অনেক ঘরবাড়ি। দেশের অন্যান্য এলাকার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রাজধানী কাঠমান্ডু। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। यता सबै पानी पानी परिरहेको छ। अब हेर्नु हामी सावधान अब बस्ने, अब हामी पनि अब गाह्रो भइरहेको छ। রবিবার দুপুরে দক্ষিণ চীনে আঘাত হানে টাইফুন মাতমু। প্রবল বৃষ্টিতে এবং ঘন্টায় ১৫১ কিলোমিটার বেগে বইতে থাকে ঝড়ো হাওয়ায় প্লাবিত হয়েছে ওয়াংডং প্রদেশের ঝানজিয়াং শহর। বন্যার পানি ঢুকে পড়েছে দোকানপাট ও ঘরে। রাস্তায় পড়ে রয়েছে গাছের ডালপালা, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি ও সাইনবোর্ড। হাইনান প্রদেশের ওয়েংচেং ও হাইকু শহরেও ঝড়ের প্রভাবে নেমে এসেছে প্রবল বৃষ্টি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ইন্দোনেশিয়ায় ইসলামিক বোর্ডিং স্কুল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অন্তত ২৭ জন শিক্ষার্থী, যাদের বেশিরভাগের বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে। স্থানীয় সময় রবিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। এদিকে দুর্ঘটনাস্থলে ক্রেন ব্যবহার করে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে দমকল ও সেনা সদস্যরা। এর মধ্যে উদ্ধার তৎপরতার প্রায় ৬০% কাজ সম্পন্ন হয়েছে। একই সাথে সোমবারের মধ্যে ধ্বংসস্তূপ সরিয়ে পুরো অনুসন্ধান শেষ করার কথা জানিয়েছে দেশটির সেনা সদস্যরা। তবে গত ২৯ সেপ্টেম্বর পূর্ব জাভার সিদোআর্জো শহরে আল খোজি নিনামের ওই মাদ্রাসা ভবনটি ধসে পড়ে। চলমান নির্মাণ কাজের ভারে দুর্বল ভিত্তি ভেঙে পড়লে বিকেলের নামাজের সময় শতাধিক শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। জর্জিয়ান ড্রিম পার্টি ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থগিত এবং নির্বাচনী কারচুপির অভিযোগ ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জর্জিয়ার রাজপথ। এ সময় বিক্ষোভকারীরা রাজধানী তিবলিসিতে প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় তাদের। তবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় অনেক বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। এদিকে সরকারি দল জর্জিয়ান ড্রিম পার্টির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও রুশপন্থার অভিযোগ তুলছে বিরোধীরা। তবে গত বছরের পার্লামেন্ট নির্বাচনে শাসক দল জর্জিয়ান ড্রিম জয় দাবি করার পর থেকেই দেশটি রাজনৈতিক অচলাবস্থায় রয়েছে। ইউরোপীয় ইউনিয়নপন্থী বিরোধী দলগুলো অভিযোগ করছে নির্বাচনে কারচুপির মাধ্যমে শাসক দল জয় পেয়েছে। এরপর থেকে সরকার ইইউতে যোগদানের আলোচনা স্থগিত রেখেছে। ভেনেজুয়েলার এক ছোট্ট শহর আজ পরিণত হয়েছে উৎসবে রঙে ভরা কচ্ছপ রাজ্যে। সেন্ট ফ্রান্সিস দে আসিস শহরে আয়োজন করা হয়েছে অনন্য প্রতিযোগিতা কচ্ছপ দৌড়, যেখানে গতি নয় ধৈর্যই জয়ী হয়। কচ্ছপদের রঙিন পিঠে লেখা হলো আনন্দ, ঐতিহ্য আর ভালোবাসার গল্প। কচ্ছপের এই রঙিন দৌড় মুগ্ধ করেছে শিশু থেকে শুরু করে সবাইকে। এবারে উৎসবে অংশগ্রহণ করেছে ৮০টি কচ্ছপ। কচ্ছপ আর খরগোশের দৌড়ের গল্পটা নিশ্চয়ই সবাই জানেন। ধীর স্থির কচ্ছপ কিন্তু দুরন্ত ছটফটে খরগোশটাকে শেষ পর্যন্ত হারিয়ে দিয়েছিল। সেই দৃশ্যেরই কাছাকাছি দৃশ্যায়ন হলো ভেনেজুয়েলায়। যদিও সেখানে খরগোশ ছিল না, ছিল শুধু কচ্ছপ আর ছিল ধৈর্যের বারতা। রোদেলা দুপুরে গির্জার সামনে জমেছে ছোট বড় সবার ভিড়, আর মাঝখানে রঙিন কচ্ছপদের সারি। শুরু হলো বছরের সবচেয়ে মিষ্টি দৌড় প্রতিযোগিতা। কেউ গতি মাপে গাড়িতে, কেউ মাপে কচ্ছপের ধৈর্যে। সান ফ্রান্সিসকো দে আসিসে এবার তারই প্রমাণ। ধীরে চলার মধ্যে আনন্দ, ধৈর্যে রয়েছে জয়ী হওয়ার আসল স্বাদ। এরই মধ্যে লেটুস পাতার লোভে ধীরে ধীরে এগিয়ে চলে কচ্ছপরা, আর প্রতিটি পদক্ষেপেই ছড়িয়ে পড়েছে আনন্দের হাসি। সেই সাথে কচ্ছপদের দৌড়ে মেতে উঠল ছোট বড় সবাই। সেন্ট ফ্রান্সিস অফ আসিসের উৎসব উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ৮০টি রঙিন ও সাজানো কচ্ছপ, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় আয়োজন বলে জানিয়েছে আয়োজকরা। এটি আমাদের ঐতিহ্যের অংশ। আমরা এটি আমাদের হৃদয়ে ধারণ করি এবং আমরা এটি উৎসাহের সাথে উদযাপন করি। এবারে চ্যাম্পিয়ন কচ্ছপ রোবের্তো, বয়স ২০ বছর। মালিক ভিক্টর মার্টিনেজ। এটাই ছিল তার প্রথম দৌড়, আর তাতেই প্রথম স্থান।
এটা ওর প্রথমবারের মতো প্রতিযোগিতা। আমি গত বছর আসিনি, কিন্তু এই বছর এসেছি এবং জয় অর্জন করতে পেরে আমি গর্বিত। সময়ের তাড়া নেই, তবুও এগিয়ে চলা। কচ্ছপদের এই উৎসব যেন শেখায় ধৈর্য, এক ধরনের সৌন্দর্য। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।